দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে 29 ডিসেম্বর 2024। আমি আজকে দেখাবো যে স্মার্ট কোচিং সেন্টারে এই স্মার্ট বোর্ড কিভাবে ব্যবহার করা হবে এবং কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসগুলো রিমোটের মাধ্যমে হ্যান্ডেল করব। প্রথমে দেখে দিচ্ছি যে এই টাচটা কিভাবে কাজ করে বা পেনটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে টাচ। এই টাচ যখন আমরা নেব তখন আমরা বোর্ডটাকে টাচ হিসেবে ব্যবহার করতে পারবো। যখন পেন নেব তখন শুধুমাত্র লেখালেখি করতে পারবো। আবার ইরেজার আছে, এই ইরেজার দিয়ে মিশাতে পারবো। এখানে আবার 3 রকমের ইরেজার আছে। এই ইরেজারটা দিয়ে প্রথমটা দিয়ে কোনো একটা জায়গাকে মুভ করে করে ধীরে ধীরে সেটাকে ইরেজ করতে পারি। 2 নাম্বার ইরেজার দিয়ে কোনো একটা রেখাকে যে কোনো এক জায়গায় টাচ করলেই পুরো রেখাটাই মিশে যায় বা ইরেজ হয়ে যায়। আর 3 নাম্বার ইরেজার থেকে অল করলে এই বোর্ডের মধ্যে যে যে জায়গার মধ্যে কোনো একটা স্পট থাকবে সবগুলোই ইরেজ হয়ে যাবে, অর্থাৎ অল ক্লিয়ার হয়ে যাবে। তো এই বোর্ডের মধ্যে জাস্ট এই 3টে বিষয়ে জানলেই হয়ে যায় যে টাচ, পেন্সিল এবং ইরেজার। আর বাকিগুলো এই জন্যই প্রয়োজন নেই, আমরা তো পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসগুলো সব রেডি করেই দেবো। আর এই বোর্ডটা আপাতত আমি বেডরুমে সেট করছি। এই বেডরুমে না পর্যাপ্ত লাইট আছে, না ঠিক ক্যামেরা আছে। আমাদের কোচিং সেন্টারের জন্য এখনও রুম সিলেক্ট করা হয়নি। যখন রুম সিলেক্ট হয়ে যাবে তখন সেখানে ব্রেঞ্চ বসবে, পর্যাপ্ত লাইট বসবে এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেগুলো ভিডিও করা হবে। আপাতত যেহেতু বেডরুমে আছে তো সেহেতু এরকম কোনো প্রিপারেশনই নেই, জাস্ট আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, যার কারণে অনেকেই আমাকে কমেন্ট করছে যে ক্লিয়ারিটি ভালো নেই। আর আমরা যখন এটাকে অনলাইন করব তখন কিন্তু স্ক্রিন রেকর্ডার দিয়ে করব, আর স্ক্রিন রেকর্ডারে সব থেকে বেস্ট 4K ক্লিয়ারিটি আসবে। তাহলে বোর্ডটা কিভাবে ব্যবহার করবো সেটা বুঝতে পারলাম। এবার বোর্ডের মধ্যে থাকে 2টা অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে উইন্ডোজ। তো আমরা অ্যান্ড্রয়েডটা ব্যবহার করবো না, উইন্ডোজটা কম্পিউটার দিয়ে ব্যবহার করব। এবার উইন্ডোজের পাওয়ার পয়েন্টটা আমাদের রেডি করাই থাকবে, যেটা আমি গত 5 বছর থেকে তৈরি করে আসতেছি। তো এবার দেখি যে এখানে একটা অঙ্ক ক্লাস ধরে নিলাম যে আমরা অঙ্ক ক্লাস প্র্যাকটিস করব। এবার স্লাইড শো করে নেই, এখান থেকে শুধু টিচারকে এটা স্লাইড শো করতে হবে। এরপরে আমাদের কিন্তু আর এই টাচটার কাজ হবে না, এই টাচটার পরিবর্তে জাস্ট আমরা এই নেক্সট বাটনটা প্রেস করব। যতক্ষণ না নেক্সট বাটন প্রেস করব ততক্ষণ পরের লাইনটা আসবে না। এবার এখান থেকে আমি পেন্সিলটা নিলাম, পেন্সিলটার কিন্তু কালার আছে বেশ কয়েকটা, যে কোনো কালারেই নিতে পারি। এবার ধরে নিলাম যে ঘনবস্তু সম্পর্কে টিচার লেকচার দিতে চাচ্ছে। অনেক টিচারের এটা মনে হতে পারে যে পাওয়ার পয়েন্টে এমনভাবে লাইনগুলো সেট করা আছে যে একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে লেকচার দিতে হবে। আসলে বিষয়টা এরকম নয়। যেমন ঘনবস্তু সম্পর্কে আমি যতক্ষণ খুশি এখানে কোনো ড্র করতে পারি, কিছু লেকচার দিতে পারি, টাইম যেভাবেই হোক টাইমটাকে আমরা ধরে রাখতে পারি, কিন্তু নেক্সট না করা পর্যন্ত কিন্তু পরের লাইনটা আসবে না। এবার আমি নেক্সট করে দিলাম। যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে অনেকটা জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে। এবার ঘনবস্তুকে 2 প্রকারে ভাগ করা যায়, যথা সুষম ঘনবস্তু ও বিষম ঘনবস্তু। আমি এখানে ক্লাস নিচ্ছি না, যাই হোক এটা যার ক্লাস সে বুঝাবে। তা আপাতত বুঝাচ্ছি যে এই যে নেক্সট বাটনটা যতক্ষণ না প্রেস করতেছি ততক্ষণ আমাদের পরবর্তীতে স্টেপটা আসতেছে না। এটাই হলো মূল বিষয়। অনেক টিচার আমাকে কমেন্ট করছে যে ভিডিওর মতো করে আসবে হয়তো বা এই সময়ের মধ্যেই লেকচার দিতে হবে, এটা অনেকেই কনফিউজের মধ্যে ছিল। তো সেই দিক থেকে অনেকে মনে করতেছে বোর্ড ব্যবহার করা সঠিক একটা হবে না, যে নিজের স্বাধীনতা থাকবে না, কথা বলা যাবে না, এরকম বিষয় নয়। তারপর হচ্ছে আমাদের তো যে ক্লাসগুলো তৈরি হয় এগুলো টিচারদের পরামর্শ নিয়েই নেওয়া হয়। যে ক্লাস নেবে তারা পরামর্শ দেয় আমাদেরকে যে এইভাবে ক্লাসটা তৈরি করো, তারা হয়তো বা নোট দেয়, তারপর আমরা সেইভাবে ক্লাসগুলো তৈরি করি। এর মধ্যে আমরা কি করি, পিকচার এবং অ্যানিমেশনগুলো সেট করি। যেমন এইভাবে একটার পর একটা অ্যানিমেশন আসতেছে এইভাবে, তারপরে যদি কার মনে হয় যে না এভাবে না অন্য একটা সাজেশন দেবে তখন দিতে পারে, আমি তখন এগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। এরপরে দেখা যায় যে আয়তঘনকের 6টি তল, এটা সম্পর্কে আমি একটু বুঝে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা আয়তঘনক।
আয়তঘনকের 6টি তল আমরা যদি ব্ল্যাকবোর্ডে করাইতে যাই, এই আয়তঘনকটা আর্ট করতে কমপক্ষে 1 মিনিট সময় লাগবে। এবার 1 মিনিট সময় গেল, তারপরে কিন্তু যে পরের বিষয়টা আছে উপরের তল। এই যে উপরের তলটা আছে, এই উপরের তলটা যদি আমরা বুঝাইতে যাই, তাহলে কিন্তু এই যে এখানে রেখাগুলো ছিল সেগুলো কিন্তু ব্ল্যাকবোর্ডে তুলে দেওয়া যাবে না। এখানে কিন্তু আমরা সহজেই সেটা তুলে দিতে পারলাম। এবার আবার যদি মনে করি যে নিয়ে আসবো বিষয়টাকে, আমরা এভাবে নিয়ে আসতে পারতেছি। তাহলে খুব সহজে বোঝানো যাচ্ছে যে এটা আয়তঘনক। আয়তঘনকের যদি আমরা এটাকে তুলে দিই হাইটটা বা উচ্চতা, তাহলে কিন্তু বোঝাতে পারতেছি যে উপরের তল কি ছিল। উপরের তল হচ্ছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, অর্থাৎ এটাই হচ্ছে উপরের তল। তারপর নিচের তল কি আছে, এ বি সি ডি, অর্থাৎ এটা নিচের তল। এবার দেখি যে পরের তলটা কি আছে। তাহলে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর আমাদের আয়তক্ষেত্রটা আসলো এবং পরের কি আছে, সামনের তল। ঠিক একইভাবে সামনের তলটাকে ভালোভাবে বোঝানোর জন্য যে অ্যানিমেশনটা উঠে যাওয়া দরকার সেটা উঠে গেছে আমাদের। তাহলে সামনের তল কোনটা হচ্ছে, এটাই হচ্ছে সামনের তল, এ বি এফ ই, এটা হচ্ছে সামনের তল। তারপর আবার যদি দেখতে চাই যে কি আছে, এটাই হচ্ছে আয়তঘনকটা। ঠিক এভাবেই পাওয়ার পয়েন্ট দিয়ে অ্যানিমেশনের মাধ্যমে ক্লাসগুলো তৈরি করা হয়। আর একটা ক্লাস দেখি, এটা একটু ক্লোজ করে দিলাম, টাচ নিতে হবে ক্লোজ করার সময়, টাচ দিয়ে। এবার ধরে নেই এখানে ঢুকলাম, যে কলিঙ্গের ঝড় বৃষ্টি। এই স্লাইডটাকে ওপেন করি, যে অ্যানিমেশনের আমাদের কিন্তু বিষয়টাই ছিল যে কলিঙ্গের ঝড় বৃষ্টি। তাহলে এই যে থিমসটা নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু ব্ল্যাকবোর্ডে সম্ভব ছিল না, যেটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে সম্ভব নয়। ডিজিটাল ক্লাস এভাবেই ডিজিটাল হয়, যে এখানে মেঘ আছে ঝড় বৃষ্টি হচ্ছে এভাবে। এখানে এর আগে আমি ক্লাসটা তৈরি করেছিলাম অনেক বছর হলো, তখন একবার দেখাইছিলাম টিভির মাধ্যমে। তবে এখন কাজ করা যাচ্ছে, এটা খুব ভালো। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। তাহলে এর যে লাইনটার অর্থটা দাঁড়ায়, আগে স্টুডেন্টকে বোঝাইতে হবে যে কইল, কইল মানে করিল, কইল মানে করিল, অঙ্গ মানে দেহ, আপনার মানে নিজের। এটা টিচাররা যেভাবে ধীরে ধীরে হোক, গল্পের ছলে হোক, যেভাবে হোক বুঝাবে। তারপর ওই 2 লাইনের অর্থ কি দাঁড়ায়, এই 2 লাইনের অর্থ দাঁড়ায় কলিঙ্গের আকাশে গাঢ় কালো মেঘে অন্ধকার ছেয়ে গেল। অন্ধকার এতই বেশি ছিল যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা দেখতে পাচ্ছিল না। এই যে এইরকম থিমস নিয়ে আসা, এবং নেক্সট তখনই হবে যখন আমরা নেক্সট প্রেস করব। এটাই হলো মূল বিষয়। টিচারদের ভয় ভাঙানোর জন্য এটা দিলাম। আর একটা বিষয় হচ্ছে, দুইটা হাই স্কুল আমার সাথে কন্ট্যাক্ট করেছে, যারা আগামী 25 সাল থেকেই ডিজিটাল ক্লাস শুরু করতে চায়। তো ডিজিটাল বোর্ড কিন্তু নেওয়া কোনো ব্যাপার নয় অনেক স্কুলের বা অনেক প্রাইভেট সেক্টরের, কিন্তু আসলে ক্লাসগুলোই হচ্ছে ফ্যাক্টর। আমি যতদূর জানি ইউটিউবে এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউটিউব বা কোথাও দেখিনি যে আমাদের মতো করে এই পরিকল্পনা এতটা অ্যানিমেশন দিয়ে কোনো পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাস করানো হয়। আমার মনে হচ্ছে বা এখন পর্যন্ত যেটা একদম শিওর আমি, যে কোনো ক্লাস নেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এতটা ডিজিটাল। আমার ক্লাসেই হবে প্রথম ডিজিটাল ক্লাস, এবং হাই স্কুলগুলো যদি চায় তারা ডিজিটাল ক্লাস শুরু করবে, আমি সম্পূর্ণ ফ্রিতেই তাদেরকে সহযোগিতা করবো, কারণ আমি চাই সবকিছু ডিজিটাল হোক। এর মধ্যে দেখি লাইফ সায়েন্সের একটা দেখাচ্ছি। এই যে অ্যানিমেশনটা, এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, এটা বোর্ডের মধ্যে দেখানো সম্ভব নয়। এই জায়গাগুলো যে কিভাবে জল যাচ্ছে, জলের মধ্যে যে খনিজ পদার্থগুলো আছে, তারপর এই যে স্ফীতি আছে, যে জলের কোষের মধ্যে জল ঢুকতেছে, জল ঢুকলে সেটা ফুলে ওঠে, আবার জল বের হয়ে যাচ্ছে। এই অ্যানিমেশনের মাধ্যমেই ক্লাসগুলো মূলত স্মার্ট হয়ে যাবে। আর আমরা আশা করি জানুয়ারিতেই শুরু করব, এবং এটা অনেকটা ফাইনাল, যদি উপরওয়ালা চায় তো রহমতে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডিজিটাল ক্লাস এবং ডিজিটাল। কেউ যদি ক্লাস প্র্যাকটিস করতে চায়, যে আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে না কিন্তু অভিজ্ঞতা নিতে চায়, কেউ আসলে আমি তাকে অবশ্যই সহযোগিতা করবো। কারণ আমাদের তো সবাই জানেই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, আমাদের পেশাটাই হচ্ছে শেখানোর। আর কেউ যদি মনে করে হ্যাঁ আমরা বোর্ড কিনতে চাই, ডিজিটাল হতে চাই, আমি অবশ্যই তাকে সহযোগিতা করবো। ধন্যবাদ।